আমাদের সঙ্গে স্টুডিওতে চিকিৎসক অনিকেত মাহাতো রয়েছেন অন্যান্য অতিথিদের সঙ্গে। অনিকেতের কাছে প্রথমেই আসবো যে 2025-এর 27শে মে যখন পোস্টিং সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়, আপনি বলেছিলেন যে এই লড়াই আপনি চালিয়ে যাবেন কারণ এটা অন্যায় হয়েছে। এখন আবার জানতে চাইবো, আজকে যে রায় মাননীয় বিচারপতি দিলেন, অর্থাৎ আপনি আরজি করেই থাকছেন। এই যে আপনি দাবি করেছিলেন যে র্যাঙ্ক 24 এবং অ্যানাস্থেশিয়া বিভাগে 4টে শূন্যপদ রয়েছে, তার মধ্যে একটি শূন্যপদে একজন চিকিৎসককে নিয়োগ করা হয়েছে আপনার আগে, কেন এটা মানে আপনি কোন জায়গায় আপত্তিটা জানিয়েছিলেন, আপনার দাবিটা কি ছিল আরেকবার স্পষ্ট? না, আপত্তির জায়গা হচ্ছে একজন বক্তা যেমন বললেন যে বদলি সব জায়গায় হয়, এই আমরা যেহেতু বন্ডেড ডাক্তার, বন্ডেড সিনিয়র রেসিডেন্ট, সেই হিসাবে আমাদের বদলি হয় না, আমাদের পোস্টিং হয়, বন্ড পোস্টিং থাকে, সেই বন্ড পোস্টিং দিতে আমরা বাধ্য থাকি। এবার এই পোস্টিংয়ের ক্ষেত্রে যেভাবে চুজ হয়, সেই চুজ হয় একটা মেরিট বেসড কাউন্সিলিং প্রসেসের মাধ্যমে। তাহলে এই মেরিট কী হয়, মেরিটের একটা র্যাঙ্ক তৈরি হয়, আমরা এমডিএমএস পাস করার পরীক্ষায় পাস করার পর যে নাম্বার পাই, সেই নাম্বারের বেসিসে একটা মেরিট লিস্ট তৈরি হয়, সেই মেরিট লিস্টের বেসিসে রোল নাম্বার 1, 2, 3, 4 করে ডাকা হয়। ঠিক সেরকম আমার যখন 24 র্যাঙ্ক আসে, সেখানে আরজিকর মেডিকেল কলেজে যেহেতু সিট ভ্যাকেন্সি ছিল, ফাঁকা ছিল, আমি আরজিকর মেডিকেল কলেজ চুজ করি। কিন্তু পরবর্তীকালে প্রায় 1.5 মাস অতিবাহিত হওয়ার পর যখন আমাদের পোস্টিং এর ফাইনাল অর্ডার বেরোয়, সেই ফাইনাল অর্ডারে দেখা যায় যে সেই জায়গাটা চেঞ্জ করে রায়গঞ্জ মেডিকেল কলেজ করে দেওয়া হয়েছে। তাহলে আমার আপত্তির জায়গাটা ছিল এই জায়গাটাই, যে আমার যে মেরিট লিস্ট অনুযায়ী, যে মেরিট বেসড কাউন্সিলিং প্রসেস, যে মেরিটকে আমরা মান্যতা দিই, সেই শিক্ষার যোগ্যতাকে মান্যতা দেওয়ার অনুযায়ী আমার যা পাওয়ার কথা ছিল, সেই জায়গাটা থেকে বঞ্চিত করে আমাকে রায়গঞ্জে পাঠানো হচ্ছে কেন? তাহলে একটা অস্বচ্ছতা, একটা অনিয়মের অভিযোগ আমরা তুলেছিলাম। এর পেছনে বিশেষ কোনো কারণ ছিল বলে মনে হচ্ছে? নিঃসন্দেহে তাই। আমরা তখনও বলেছিলাম, আজকে কোর্টের অর্ডারও সেই জায়গায় পরিষ্কারভাবে এসছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং চলমান যে অভয় আন্দোলন, সেই অভয় আন্দোলনকে কোনো না কোনো জায়গায় প্রতিহিত করার জায়গায়, একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করার জায়গার প্রয়োজনীয়তার জায়গা থেকে এই কাজ করেছে বলে আমরা মনে করেছি। আজকে যে বিচারপতি যে রায় দিয়েছেন, সেই জাজমেন্টেও তিনি এই জায়গা পরিষ্কারভাবে বলেছেন যে স্টেট একটা সিরিয়াস রং মিস্টেকের দিকে গেছে, ভুল করেছে, সিরিয়াস ভুল করেছে, সেই জায়গাটাকে ইন্টারভেনশন প্রয়োজন কোর্টের, তাই কোর্ট ইন্টারভিন করেছে। তাহলে কোর্ট আজ রায় দিয়েছে, সাধারণ মানুষ থেকে শুরু করে জনগণ এই রায়ের প্রত্যাখ্যায় অনেকেই প্রত্যাশার মধ্যে ছিলেন। অ্যান্ড আজকে অনেকেই বিভিন্নভাবে আমার এই পোস্টিংয়ের যে জায়গা, সেই জায়গা থেকে শুভেচ্ছা জানিয়েছেন। অ্যান্ড মনে হচ্ছিল যেন যে তারা এই রায় প্রত্যাশিত ছিল, সেই রায় প্রত্যাশিত হয়েছে। সমস্ত নাগরিক থেকে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, সাংবাদিক বন্ধু থেকে শুরু করে সমস্ত মানুষকে এই জয়ের জন্য আমি ধন্যবাদ জানাই। আমার সাথে আমি একটা জিনিস অনিকেত আপনার থেকে জানতে চাইছি, সেটা হচ্ছে এই যে তুমি বলছো একটা প্রতিহিংসার কারণে এই আন্দোলনকে দমানোর জন্য কার্যত উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হয়েছে, মানে তোমার কোথাও মনে হচ্ছে তোমরা যারা মুখ ছিলে অভয় আন্দোলনের, সেটা অনিকেত মাহাতো হতে পারে, সেটা আশফাকুল্লাহ নাইয়া হতে পারে, বা ডক্টর দেবাশিস হতে পারে, এদের মানে প্রত্যেকের ক্ষেত্রে কি সরকারের এই ভূমিকা ছিল বলে মনে হচ্ছে তোমার? নিঃসন্দেহে। শুধু আমরা এই অভিযোগ করছি তা নয়, আমরা সেদিন যে কথা বলেছিলাম, আজকে বিচারক তার জাজমেন্টে এই কথাই লিখেছে যে আমার ব্যাচের 871 জনের মধ্যে 2 জন কেন? এই প্রশ্ন তো মাননীয় মহামান্য বিচারপতি তার জাজমেন্টে এই প্রশ্ন তুলেছেন, এবং এর প্রত্যুত্তরে অ্যাডভোকেট জেনারেল যখন ছিলেন, তিনি এর কোনো প্রপার জাস্টিফিকেশন, মানে কোর্টের হিয়ারিংয়ে যদি আপনারা দেখেন, তাহলে সেই হিয়ারিংয়ে পরিষ্কারভাবে বিচারক জিজ্ঞাসা করছে যে আপনার দিক থেকে কি কোনো সুনির্দিষ্ট জাস্টিফিকেশন আছে, কোনো লজিক্যাল জাস্টিফিকেশন আছে? তিনি লজিক্যাল জাস্টিফিকেশন দিচ্ছেন না। তিনি যে কথাটা প্রিন্সিপাল সেক্রেটারি প্রথম দিন আমাদেরকে বলেছিলেন যে আমরা স্টেট, আমরা যেখানে পাঠাবো তোমাকে সেখানে যেতে হবে, তুমি আমাদের চাকর, আমি যেখানে বলবো তুমি সেখানে কাজ করবে। আমরা বলেছিলাম যে এই দাম্ভিকতার জায়গা থেকে বেরিয়ে এসে যেটা রুল, যেটা নিয়ম, সেই নিয়ম মেনে কাজ করা হোক। আমার একটা কৌতূহল তোমার কাছে জানতে চাইছি, এর আগে রাজ্য কোর্টে মুভ করেছিল আরেকটা দাবি নিয়ে, সেটা হচ্ছে মামলাটা যেন স্যাটে ট্রান্সফার করে দেওয়া হয়, মানে সেইটা কেন ছিল বলে তোমার? না, আমার যেটা জায়গাটা পরিষ্কার যে আমরা প্রথম দিন থেকে বলছি যে আজকে বিচারপতিও যে বলেছে যে এসওপি মানা হয়নি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল যে ছিল, সেই প্রোটোকল মানা হয়নি। তাহলে এই প্রোটোকল যে আমরা বলছি এই জায়গাটা মানা হয়নি, একটা অনিয়ম, অস্বচ্ছতার জায়গা তৈরি হয়েছে। যদি আপনার মনেই হতো যে না, এই অস্বচ্ছতা অনিয়ম হয়নি, রাজ্য সরকারের দিক থেকে সুনির্দিষ্ট প্রোটোকল মেনেই এই কাজ করা হয়েছে, তাহলে এই নিয়ে আর্গুমেন্ট হতে পারতো, এই নিয়েই আমাদেরকে পরাজিত করে পাঠিয়ে দিতে পারতো। কিন্তু যাতে একটা বিচার ব্যবস্থাকে দীর্ঘসূত্রিতার জায়গায় ঠেলে দেওয়া যায়, সেই জন্য নিয়ে এলেন কি তারা, যে হাইকোর্ট না স্যাট। আমরা বলি যে যদি আপনার মনেই হয় যে না, আমরা অনৈতিক দাবি করছি, অন্যায্য দাবি করছি, তাহলে আপনি এই নিয়ে আর্গুমেন্ট করুন। তাহলে তাদের দুর্বলতার জায়গাকে ঢাকার জন্য এবং বিচারের দীর্ঘসূত্রিতাকে ফেলার জন্য এই সিদ্ধান্ত। একদম, এবং স্যাটে মামলা পাঠানোর রাজ্যের যে আর্জি, সেটা খারিজ হয়ে গিয়েছিল, শুনানি হাইকোর্টেই হবে, সেটা হয়েছিল। একদম আমি এখানে অর্ণবের কাছে আসতে চাইবো। অর্ণব, যেটা অনিকেত বলছেন যে রাজ্য সরকার গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যাই দিতে
পারেননি এবং একেবারে বিচারপতি বিশ্বজিৎ বসু পর্যবেক্ষণে বলেছেন যে অনিকেত মাহাতো সহ 3 জন চিকিৎসকের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মানাই হয়নি। যেটা আজকে অনিকেত মাহাতো বলছেন পুরোটাই প্রতিহিংসা, যেহেতু আরজিকর আন্দোলনের অন্যতম প্রধান মুখ তারা ছিলেন। আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে মাননীয় হাইকোর্ট যে আজকে যে জাজমেন্ট দিয়েছেন বা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য নিশ্চিতভাবে সকলে মেনে নেবেন এবং আমরা মানব, সেটা এখানে মানে কোনো কিছু বলার নেই। 1 নম্বর, সেখানে একই সঙ্গে একই কথা একটা শব্দ বলেছেন যে পোস্টিংটা আরবিট্রারি হয়েছিল এবং সেই আরবিট্রারি হওয়ার ক্ষেত্রে রাজ্য মেডিকেল কাউন্সিল নিশ্চিত যে রাজ্য হায়ার বেঞ্চে যাবে না, এখানে এইটার যে ব্যাখ্যা সেই ব্যাখ্যা রাজ্য মেডিকেল কাউন্সিল নিশ্চিত দেবেন, সেখানে আমি তার প্রতিনিধিত্ব করছি না। আমি শুধু একটা কথা শুধু বলবো, সেটা হচ্ছে যে সমস্তটা মেনে নিয়েও আমি বলছি যে অনিকেত মাহাতো বা আশফাকুল্লাহ নাইয়া বা দেবাশিস বাবু এরা তো অত্যন্ত দক্ষ ডাক্তার। এদের পশ্চিমবাংলায় যে মানে অন্তত জেলা স্তরে যেভাবে এক্সপ্যান্ড করা হয়েছে শিক্ষা মানে স্বাস্থ্য ব্যবস্থাকে যেভাবে এক্সপ্যান্ড করা হয়েছে, সেইখানে যদি এরকম ভালো ডাক্তার বাবুরা তারা যদি খানিকটা সময়ের জন্য যদি যান, সেটা কোথাও একটা আমার মনে হয় রাজ্যবাসীর পক্ষেই সেটা কিন্তু পক্ষে যাবে। একদম না, আমার প্রশ্ন থাকবে, আপনি যখন এই কথা বললেন আশফাকুল্লাহ নাইয়ার বাড়ি কাকদ্বীপের বাড়িতে কি কারণে পুলিশ চলে গিয়েছিল হঠাৎ করে? না সেটা তো সেই সময় সেটার একটা ঘটনা নিশ্চিত ঘটেছিল এবং সেক্ষেত্রে একটা উনি ডিগ্রির ক্ষেত্রে যে ডিগ্রিটা নেই অত সেই ডিগ্রিটা ওখানে দেখানো হয়েছিল, সেখানে আমরা আলোচনা করেছি আলোচনা করেছি এবং আমি বলছি যে এইখানে এই জায়গাটায় এই অস্বচ্ছতার জায়গাটাই বারবার তারা আমি রাজ্য মেডিকেল কাউন্সিলকে কোথাও ডিপেন্ড করছি না, আমি শুধু এইটুকু বলছি যে এটাও খেয়াল করেননি অর্ণব, আপনি বোধহয় খেয়াল করেননি অনিকেত মাহাতো তখনও বলেছিলেন, এখনো বললেন যে এই রায়গঞ্জ মেডিকেল কলেজে যেভাবে পোস্টিং অর্ডারে জায়গাটা বদলে গিয়েছে সেই জায়গাটা তার আপত্তি ছিল, তার কোনোভাবেই আপত্তি নেই এই চিকিৎসকদের যে কোনো জায়গায় গিয়ে, একদম চিকিৎসক ধর্মই তো তাই, যে কোনো জায়গায় মানুষের স্বার্থে জনস্বার্থে তারা কাজ করবেন, মানুষের চিকিৎসার জন্য যেখানে যেতে হয় তারা যাবেন। ফিরদৌস দা, দেখুন এই মূল কথাটা হচ্ছে যে ট্রান্সফার। প্রথম কথা বলি, স্যাটে কাদের মামলা হয়? যারা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি বা স্টেট গভর্নমেন্টের কোনো পদে নিযুক্তির ক্ষেত্রে মানে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে ধরুন একটা নোটিশ হলো, সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেই মামলাগুলো স্যাটে হয়। এরা কেউ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি নয়, এইগুলো হচ্ছে বন্ড পোস্টিং, মানে ওরা এমডি এমএস ডিগ্রিগুলো করেছে, রাজ্যকে কম্পালসারিলি সার্ভিস দিতে হবে, নতুবা কম্পেনসেট করতে হবে টাকা দিয়ে। এই হচ্ছে ওদের বন্ড পোস্টিং। এই বন্ড পোস্টিং কোনো মানে পার্মানেন্ট গভর্নমেন্ট ওয়ার্ক নয়, গভর্নমেন্ট জব নয়, ফলে এই মামলা কখনোই স্যাটে হতে পারে না। যার একটু সামান্য আইনি জ্ঞান আছে সেই বলে দেবে। ফলে এর জন্য মানে আসলে বিষয়টা ছিল একটু প্রলং করব, ও যাবে ডিভিশন বেঞ্চে যাবে, আবার মুখ পড়বে, সুপ্রিম কোর্টে যাবে, আবার মুখ পড়বে, কিন্তু জনগণের করের টাকায় ডিভিশন বেঞ্চে যেতে কোনো অসুবিধা নেই, জনগণের করের টাকায় সুপ্রিম কোর্টে যেতে কোনো অসুবিধা নেই, যাবেন মুখ পুড়ে আবার চলে আসবেন। এবার বলি, এই যে ধরুন চিকিৎসকদের ট্রান্সফার, শিক্ষকদের ট্রান্সফার, এরকম মানে চিকিৎসক তিনি তো গোটা রাজ্য জুড়েই কাজ করবেন, শিক্ষক গোটা রাজ্য জুড়েই কাজ করবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই যে ট্রান্সফারগুলো হয়, এই স্বাভাবিক নিয়ম মেনে হয়? আপনি এই চিকিৎসকরা এখানে অনিকেত বসে আছে, জিজ্ঞাসা করুন তো, কলকাতা শহরে আপনি এমন অনেক চিকিৎসক পাবেন যে ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও যে ডিপ্লোমা করে এসছে বা 6 মাসের একটা কোর্স করে এসছে, দিয়ে তাকে কলকাতা শহরে ওই ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করতে দিচ্ছে। ধরুন এমডি করা ছেলে মেয়েকে যেখানে কোনো প্রকার ইনফ্রাস্ট্রাকচার নেই, সেখানে দূরে পোস্টিং করে দেওয়া হচ্ছে। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরুন এমডি রেডিও ডায়াগনোসিস করা, এটা একটা স্পেশালাইজড ডিগ্রি, তো সেখানে সিটি মেশিন, ইউএসজি মেশিন এরকম থাকা উচিত। সেই সমস্ত চিকিৎসকদের এমন জায়গায় পোস্টিং করা হয় যেখানে সেই স্বাভাবিক ইনফ্রাস্ট্রাকচার থাকে না, অথচ আপনি কলকাতা শহরে এই বাঙ্গুর থেকে শুরু করে সাধারণ মানুষ বঞ্চিত হবে। একদম হচ্ছে তো, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অনিকেতের কাছে আসবো, তার আগে একবার রাজস্বী লাহিড়ীর কাছে আসছি। আমি বলছি রাজস্বী, একটা অদ্ভুত সিমিলারিটি তুমি পাবে এই যেখানে ফিরদৌস শামীম বলছেন যে চিকিৎসকেরা যেটা অনিকেত মাহাতোর মতন তারা একটা বন্ডটা থাকে রাজ্যের সঙ্গে, কিন্তু যারা রাজ্য সরকারি কর্মী, যারা মানে ধরো শিক্ষক, এই অদ্ভুত একটা সিমিলারিটি আছে। শিক্ষক দুর্নীতির ক্ষেত্রে র্যাঙ্ক জাম্পের কথা মনে আছে? কলকাতা হাইকোর্ট 17 রকমের দুর্নীতির মধ্যে র্যাঙ্ক জাম্প ছিল, এক জিনিসে অনিকেত মাহাতোদের ক্ষেত্রে হয়েছে, 24 র্যাঙ্ক করে তিনি আরজি করে পাচ্ছেন না, কিন্তু তার নিচে যারা রয়েছে 26 তারা আরজি করে পেয়ে যাচ্ছে। মানে জায়গা আলাদা হতে পারে, কিন্তু দুর্নীতি বলো অনিয়ম বলো যা অভিযোগ সব ক্ষেত্রে এক মোডাস অপারেন্ডি। দেখুন, এই মোডাস অপারেন্ডি আগেও ছিল, বাম আমলেও ছিল, এবং এটা একটা অসম্ভব রকমভাবে একটা, আপনার নিশ্চয়ই মনে আছে 2011 সালের মে মাসে বাঙুর নিউরোলজিক্যাল সেন্টারে ডক্টর এসপি গড়াই শুধু একটু মুখ্যমন্ত্রীকে বলেছিলেন যে একটু
আস্তে কথা বলুন, একটা গিয়ে একটা হাল্লা গল্লা করা, একখানা চেঁচামেচি মিডিয়া নিয়ে করা একটা অভ্যেসটা, একটা স্বভাব তো মুখ্যমন্ত্রীর, ওটাকে বলছি একটু আস্তে কথা বলুন, ব্যাস সঙ্গে সঙ্গে তার ট্রান্সফার হয়ে গেল। রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় একজন ব্রিটিশ সিটিজেন, ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, ভবানীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উল্টো দিকে, খুব সম্ভবত রানী শঙ্করী লেনে বাড়ি, ওখান থেকে ওনাকে ডেকে পাঠানো হচ্ছে না আপনি বিদেশে গিয়ে এতগুলো পড়াশুনো করেছেন, তার ডিগ্রিগুলো আপনি জমা দেননি, ওগুলো আপনাকে জমা দিতে হবে, এটা আপনার বিরাট বড় অপরাধ হয়ে গেছে। মানে পড়াশুনো করাটা হচ্ছে অপরাধ, বা সব কিছু জানিয়ে করতে হবে। দেখো আমি মাস্টার ডিগ্রি করেছি, আমি পিএইচডি করেছি, সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে হবে, কারণ উনি তো ইস্ট জর্জিয়া থেকে করেছেন না, ওনার থেকে বেশি যাতে কেউ না হয়ে যায়। এবার প্রিয়াঙ্কা ভরদ্বাজরা যখন একেবারে মদন মিত্র নিয়ে একটা প্রশ্ন করার জন্য তকমা এঁটে যায় যে তুমি হচ্ছে মাওবাদী, শিলাদিত্য সারের দামটা কেন বাড়ছে ম্যাডাম একটু দেখুন সারের দামটা, তুমি মাওবাদী, এইটা যখন একেবারে একটা ভুল বললে, ওটা তানিয়া ভরদ্বাজ ছিল। হ্যাঁ, তানিয়া ভরদ্বাজ প্রথমে বললাম, মদন মিত্র নিয়ে প্রশ্ন করেছিলেন, তারপরে শিলাদিত্য প্রশ্ন করেছিলেন সার নিয়ে। তো এগুলো নিয়ে এই ঘটনাগুলো তো হতে পারে, এটা একটা মেগালোম্যানিয়াজমের একটা ব্যাপার, এর বাইরে আর কোনো কিচ্ছু নয়। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে রিসেন্ট এখানে এখন যে ঘটনাটা ঘটছে দুর্গাপুজো এই কেন্দ্রিকগুলোতে, এই যে একটু আগে যে কথা হলো ইলেকট্রিসিটি সিএসসি নিয়ে, আচ্ছা ম্যাডাম আমি আপনার একটা প্রশ্ন আগের প্রসঙ্গে আমি তুলছি, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না যে পাড়ায় পাড়ায় তার কাউন্সিলর একটা করে ইলেকট্রিক বোর্ড লাগিয়েছেন, যেখানে কাউন্সিলর, এমএলএ এবং এমপির ছবি দেওয়া, মাঝে মধ্যে সেটা বদল হয়ে যায় বিভিন্ন শুভেচ্ছা বার্তা। এই ইলেকট্রিসিটিটা কে পেমেন্ট করছে? এটা হুকিং হচ্ছে সিএসসির কোন জায়গা থেকে? মেটিয়াবুরুজ, কলকাতা পরে যে বিভিন্ন জায়গায় যে হুকিংগুলো হয়, এই হুকিংগুলোর জন্য কে দায়ী? সিএসসি তো কমপ্লেন করে, তিনি কোনো এক্সপ্লেন কি করেন? বেশ, উত্তর নেব অর্ণব সাহা। আমি প্রথমেই বলবো যে ভবানীপুরের যে ডাক্তারবাবুর কথা রাজস্বী এইমাত্র বললেন, তার মেডিকেল কাউন্সিল হচ্ছে ব্রিটেনের যে মেডিকেল কাউন্সিল, তারা 3 বছরের জন্য তাকে সাসপেন্ড করেছিল, তিনি তার কর্তব্য অবহেলা করেছিলেন বলে। আপনি একই সঙ্গে যেমন ওনার সঙ্গে যে অভিযোগটা উঠেছিল, সেই অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে সেইখানে মুখ্যমন্ত্রী যে ওখানে যে মিটিংটা করছিলেন, ওখানে যে স্পিচটা করছিলেন, সেই স্পিচে উনি ওখানে গিয়ে গন্ডগোল পাকাতে গেছিলেন। আমি একটু থামালাম দুজনকেই থামালাম, একদম ঠিক। অর্ণব যদি ধরেও নি আপনার কথা, অর্ণব একটু শুনে নিন, আপনি বলবেন, আপনাকে সময় দেব অর্ণব, আপনাকেই সময় দেব। দেখুন একটা বিষয় ঘুরে ফিরে কেমন ওই যে বলছিলাম গোলক দাদা, সেই জায়গায় এসে পড়ছে প্রতিহিংসা। যে চিকিৎসকের কথা উল্লেখ করছিলেন কিছুক্ষণ আগেই রাজস্বী, সেই চিকিৎসক নিজে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সমস্ত অস্বীকার করেছেন এবং সমস্ত নস্যাৎ করে দিয়েছেন, কিন্তু না তার সঙ্গে সুকান্ত মজুমদারের সাক্ষাতের কি সম্পর্ক থাকতে পারে? আমি বলছি সেইখানে দাঁড়িয়ে কেন পুলিশ আপত্তি তুলবে? যার রাস্তায় তিনি যেতে পারবেন না, তাকে এত দূরে পুলিশ আটকে দেবে, কোন কারণ থাকতে পারে? আমি এখানেই সলিলদার কাছে আসবো। সলিলদা, এই যে বারবার প্রতিহিংসার কথা উঠে আসছে, দেখুন একের পর এক, মানে সেই আসফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশ চলে যাওয়া থেকে শুরু করে একের পর এক মামলায়, বিভিন্ন মামলায় চিকিৎসকদের আছে একটু রাজস্বী, চিকিৎসকদের ডেকে পাঠানো এবং বিভিন্ন সময়, আমরা স্টুডিওতে এই নিয়ে তার আগে আলোচনাও করেছি, বিভিন্ন সময়, এবং এক্ষেত্রে সময় যখন উঠলো, সলিলদা আমি একটু উল্লেখ করতে চাইবো, যখন এই স্যাটে পাঠানো নিয়ে রাজ্য সরকারের আবেদন মাননীয় বিচারপতি খারিজ করে দেন, তখন বলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু, রাজ্য এই নিয়ে যদি সতর্ক থাকতো তাহলে আদালতের মূল্যবান সময় নষ্ট হতো না। চলুন, সব জেনে বুঝে করেছে পাপিয়া। অনিকেত মাহাতো যেহেতু অভয়া আন্দোলনের একটা মুখ ছিল, ওর এগেনস্টে ভিন্ডিকটিভ অ্যাকশন। এটা দেখো, ওর 24 নম্বর, দেখো কাউন্সিলিংটা হয় মেরিট বেসড কাউন্সিলিং, অ্যাজ পার মেরিট। ওর কিন্তু যে ওর যেখানে নাম ছিল 24, ওটা কিন্তু এখনো টিল ইট ইজ আনফিল্ড, এখনো ওটা রয়েছে, জিজ্ঞেস করো, এখনো ওটা আনফিল্ড রয়েছে। 1 2 নম্বর হচ্ছে এসওপি মানা হয়নি, এসওপি যেটা সেটাও ভায়োলেট করেছে। আর স্যাটের কথা কেন করেছে খুব ভালো করে জানে যে দে ডু নট ফল আন্ডার দ্য ক্যাটাগরি অফ স্যাট, কারণ ওরা কিন্তু ইন ট্রু লেটার অ্যান্ড স্পিরিট ওরা কিন্তু গভর্নমেন্ট সার্ভেন্ট নয়। তা সত্ত্বেও ওটা করেছে লিঙ্গার করার জন্য ব্যাপারটাকে। তাহলে কাউন্সিলিং, মেরিট বেসড কাউন্সিলিং অ্যাজ পার মেরিট হবে। তাহলে ওকে পাঠিয়ে দিল নর্থ বেঙ্গলে, এটা একটা পানিশমেন্ট পোস্টিং, ওর এগেনস্টে একটা ভিন্ডিকটিভ অ্যাকশন, হি হ্যাজ টু বি ফিক্সড আপ। এইরকম আশফাকুল্লার ব্যাপারেও তাই হয়েছিল, সেম ঘটনা। এটা হচ্ছে স্ট্র্যাটেজি।
ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবে, হয় তাকে মামলা দাও, না হলে তাকে পানিশমেন্ট দাও, না হলে তাকে এমন করো যে চারিদিকে সে দৌড়ে মরুক। আজকে অনিকেত মাহাতোরও ঠিক সেই অবস্থা হচ্ছে। আই এম শিওর ফিরদৌস সম্ভবত আমার সঙ্গে এগ্রি করবে, এটা এবার ডিভিশন বেঞ্চ যাবে এবং আমাদের করের টাকা, সাধারণ মানুষের টাকা, ট্যাক্সের টাকা থেকে তারপরে ডিভিশন বেঞ্চ থেকে চলে যাবে সুপ্রিম কোর্টে যাবে। আমি বলছি এর শেষ দেখে ছাড়বে। সুতরাং অনিকেত মাহাতো শুড বি ভেরি কশাস এবং তুমি কিন্তু ইউ শুড গেট রেডি। আমি সেরকম মনে হয় অনিকেত? না, যেটা বলার একদমই তাই, আমি স্যারের সাথে একদম পূর্ণ মাত্রায় সহমত। কিন্তু আমি যে জায়গাটা বলতে চাই সমস্ত সাধারণ মানুষের কাছে, সেটা হচ্ছে জুরিসডিকশনের প্রশ্নে, যেটা আপনারা স্যাট এবং হাইকোর্টের প্রসঙ্গ তুললেন। সেইখানে সিঙ্গেল বেঞ্চেও সরকার হেরেছে, ডিভিশন বেঞ্চেও সরকার হেরেছে, এবং এই ঘটনার ক্ষেত্রে আজকে মামলা দিল। তাহলে তিনবার মানে মুখে চুনকালি পড়ার পর আমি আশা করব যে রাজ্য সরকারের একটা নির্লজ্জতার সীমা রাখা উচিত এই ধরনের মানে সাধারণ জনগণের টাকার, ট্যাক্সের টাকার উপর এই নির্লজ্জতার সীমা রেখে আমার মনে হয় যে সিনিয়র চিকিৎসক অনিকেত রয়েছেন, তাদের তো একের পর এক পুলিশ তলব করে চলেছে, এক বছরের মামলা, মানে সেখানেও তোমাদের একই অভিযোগ। একটা কথা স্যার যেভাবে তুলছিলেন এই প্রসঙ্গে বলতে চাই যে চিকিৎসকদের প্রপার পোস্টিং এবং কাজ করার বিষয়ে, হ্যাঁ আমরা মেধাবী, আমরা কাজ করতে চাই। এই দেখুন, আমাদের দেবাশিস হালদার দেবাদাকে গাজলে পাঠানো হয়েছে কি হিসাবে? একজন অ্যানাস্থেটিস্ট হিসাবে। সেখানে ওটির ইনফ্রাস্ট্রাকচারই নেই, ওটি নেই। একদম। তাহলে আপনি বলুন একজন অ্যানাস্থেটিস্ট সেখানে কি প্র্যাকটিস করবে? সেখানে জেনারেল এমার্জেন্সিতে তাকে ডিউটি করতে হয়। তাহলে কি দুর্নীতির জায়গা, কি ফাঁদগেটের জায়গা। এর ফলে তো সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, যেটা কি আদৌ সরকার ভাবছে না?